দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ভাই বোনেদের জন্য তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ধরে ধরে আমি আলোচনা করে দিচ্ছি খুব সুন্দরভাবে, বই ধরে ধরে। তো পড়াশোনার নিয়মই তাই, বই ধরে পড়ো, কোনো প্রশ্নে বাদ যাবে না। কিন্তু তোমরা যদি নোট পড়ে যাও, কত নোট মুখস্থ করবে বলো? তাহলে কিন্তু পারবে না, ভালো ফলাফল হবে না। তাহলে দেখো, আমরা বচনের বিরোধিতা অধ্যায় করছি। এর আগে তোমাদের বচন বিরোধিতা কাকে বলে, বচন বিরোধিতার প্রকারভেদ এসব আলোচনা হয়ে গেছে। আজকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আলোচনা করব, সেখান থেকেও কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে হয়। ঠিক আছে, চলো আলোচনা করছি। দেখো, ভিডিওটিকে স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে। এখানে যে প্রশ্নটা হয়, সে প্রশ্নটা হচ্ছে অসম বিরোধিতা কি প্রকৃত বিরোধিতা? এই প্রশ্নটা কিন্তু তোমাদের হবে, দেখবে অনেকজনের বইয়ে আছে বা নাও থাকতে পারে, এখান থেকে দেখে নাও। তো বলছে, বচনের বিরোধিতা শব্দটিকে লৌকিক অর্থে গ্রহণ করে কোনো কোনো যুক্তিবিজ্ঞানী বিশেষত অ্যারিস্টটল প্রমুখ অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা হিসেবে গ্রহণ করেনি। যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল কী করেছে, এই যে বিরোধিতা শব্দটাকে লৌকিক অর্থে, লোকের মুখের অর্থে যে অর্থ বোঝায়, তো সেখানে সেজন্য উনি কী বলেছেন যে বচনের বিরোধিতা মধ্যে অসম বিরোধিতাকে কিন্তু বিরোধিতা বলা যাবে না। কেন যাবে না, এটা প্রশ্ন হয় যে যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটলের মধ্যে অসম বিরোধিতা প্রকৃত বিরোধিতা নয় কেন, এটা প্রশ্ন। এ প্রসঙ্গে তাদের যুক্তি হলো, তাদের যুক্তিগুলো কি? বিরোধিতার প্রথম যুক্তি, বিরোধিতার সম্বন্ধ হতে গেলে দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকতে হয়। ইনি বলেছেন যে বচনের বিরোধিতা হতে গেলে তাদের মধ্যে গুণের পার্থক্য থাকতে হবে। বলছে কিন্তু যে বচনগুলির মধ্যে, যেমন এ আর আই, মানে অসম বিরোধিতা যে আছে যারা এ আর আই বচনের মধ্যে, ই এবং ও বচনের বচন অসম বিরোধিতার সম্বন্ধ আছে, এদের মধ্যে অসম বিরোধিতা আছে, সম্বন্ধ আছে, সেই বচনগুলির মধ্যে কিন্তু গুণের পার্থক্য নেই। বলছেন যে এই যে অসম বিরোধিতায় যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কী নেই, কোনো রকম কোনো গুণের পার্থক্য নেই। কারণ এ বচন আর আই বচন দুটোই সদর্থক বচন। কী বচন? দুটোই সতর্ক। তো তাদের মধ্যে গুণের পার্থক্য নেই, গুণ হয়। তো ইনি বলেছেন যে প্রথম যুক্তি তাদের মধ্যে গুণের পার্থক্য থাকতে হবে, নতুবা তাদের মধ্যে বলা যাবে না যে তাদের বিরোধিতা রয়েছে। যেমন সকল মানুষের মরণশীল, এটা সামান্য সদর্থক। কোনো কোনো মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে বিশেষ সদর্থক। তো এদের মধ্যে দেখো, এটাও হয় এটাও হয়, তাহলে এদের মধ্যে কি গুণের পার্থক্য নেই, কিন্তু গুণের পার্থক্য থাকতে হবে। ই বচন কোনো মানুষ নয় অমর, এখানে দেখো নয়, তবে ও বচন কোনো মানুষ নয়, কোনো কোনো মানুষ নয় অমর, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের মধ্যে গুণের কোনো পার্থক্য থাকছে না। ঠিক আছে, এখানে দুটি ক্ষেত্রেই বচনের গুণ সমান হয়েছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই বচন দুটির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। এই জন্য এদের মধ্যবর্তী সম্বন্ধকে বিরোধিতা বলা যাবে না। এই জন্য ওরা প্রথম যুক্তি দিয়েছে দুটির মধ্যে গুণের পার্থক্য থাকতে হবে, কিন্তু এখানে কোনো গুণের পার্থক্য নেই। আর যখন গুণের পার্থক্য থাকবে না, তাহলে তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে, এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, নেক্সট দেখো আরও কি যুক্তি দিয়েছে। পরে যুক্তি দিয়েছে যে বিরোধিতার সম্বন্ধ, মানে বিরোধিতার নিয়ম অনুযায়ী দুটি বচন একই সঙ্গে কখনোই সত্য বা একই সঙ্গে মিথ্যা হতে পারে না। তাদের যুক্তি যে বিরোধিতা যখন আছে তখন কিন্তু দুটি বচন একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে অসম বিরোধিতার ক্ষেত্রে যেহেতু দুটি বচনের মধ্যে গুণগত পার্থক্য থাকে না, তাই দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে বা একই সঙ্গে মিথ্যা হতে পারে। কেমন করে? সকল মানুষের মরণশীল, এটা যদি সত্য হয় তাহলে কিন্তু কোনো কোনো মানুষ হয় মরণশীল, এটাও সত্য। কারণ কি, এখানে যে কোনো কোনো মানুষের কথা বলা আছে সেইটা আর কোথাও নেই, সেই সকল মানুষের মধ্যেই ঢুকে আছে। তাহলে সব মানুষ যদি মরণশীল হয়, তাহলে কোনো কোনো মানুষ অবশ্যই মরণশীল হবে। তাহলে কি এটা দুটোই সত্য হয়ে যাচ্ছে একই সাথে। কোনো কোনো মানুষ নয় কোনো মানুষ নয় মরণশীল জীব, তাহলে এখানে যে কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব, এটাও ঠিক তাই। এখানে আছে এই কোনো কোনোর মধ্যে আছে কোনো মানুষই যদি মরণশীল না হয়, তাহলে কোনো কোনো মানুষও মরণশীল হবে না। কারণ কি, ওই কোনো কোনো মানুষও ওই কোনো মানুষের মধ্যে ঢুকে আছে, তাই না? গেল। তো এখানে প্রথম ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে সত্য হয়েছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে দুটি বচন কী হচ্ছে, একই সঙ্গে মিথ্যা। দুটো বচনে এটা যদি মিথ্যা, এটাও মিথ্যা, তাহলে দুটো, এখানে দুটো বচন একই সাথে সত্য, এখানে দুটো বচন কিন্তু একই সাথে মিথ্যা হয়ে যাচ্ছে। তো এটা যদি মিথ্যা হয়, এটাও মিথ্যা হচ্ছে, এটা যদি সত্য, এটাও সত্য হচ্ছে। তো দেখা যাচ্ছে দুটি ক্ষেত্রে একই সাথে সত্য, একই সাথে মিথ্যা হতে পারছে। কাজেই এদের মধ্যে কোনো বিরোধিতার সম্পর্ক আছে এটা বলতে পারবো না আমরা। কারণ কি, দুটো বচন একই সাথে বিরোধিতা থাকলে একই সঙ্গে সত্য হতে পারবে না। এটাও দ্বিতীয় যুক্তি। পরের যুক্তি দেখো, 3 নম্বর যুক্তি। 3 নম্বর যুক্তি কী বলেছে? বলেছে অসমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ বচনটির সত্যতা সামান্য বচনটির সত্যতা থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। এই অসমৃদ্ধির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, সেখানে কি হয় যে সামান্য বচনটা যে আছে সেটা সত্যতার উপরে বা মিথ্যাত্বের উপরেই কিন্তু বিশেষ বচনটা সত্যতা মিথ্যাতে নির্ভর করে। কেমন করে? কোনো কোনো কবি হয় ভাবুক, এই বিশেষ বচনটির সত্যতা নির্ভর করে কার উপরে বলতো? এ বচন। সকল কবি হয় কি বলতো? ভাবুক। এর উপরে নির্ভর করে। কার উপরে নির্ভর করে? এই যে এর উপরে, যে এ বচন সকল কবি হয় ভাবুক, এর উপরে। কেন? কারণ কি, এই সামান্য বচনটির সত্যতা থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়
বিশেষ বচনটির সত্যতা। আসলে বিশেষ বচনটি হলো সামান্য বচনের সীমিত প্রকাশ, মানে কি ওই যে সামান্য বচনটা যে বলছি সকল কবি হয় ভাবুক, তার মানে এখানে সব কবির কথা বলা হচ্ছে। এবার আমি বলছি কি কোনো কোনো কবি হয় ভাবুক, ওই সকল কবির ভেতরেই তো কোনো কোনো কবি ঢুকে আছে আগে থেকে না, তাহলে ওখানে কি আলাদা অন্য কিছু আছে না, তো সেটা কিন্তু আলাদাভাবে আর কোনো বলার দরকার নেই, ওখানে অল্প কিছুর কথা সীমিত কিছুর কথা বলা আছে। তো কাজেই বচন দুটির কোনো বিপরীত ভাব লক্ষ্য করা যায় না, তাই বচন দুটির মধ্যে কোনো রকম বিপরীত ভাব মানে বিরোধিতার কোনো যে ভাব থাকবে সেটা লক্ষ্য করা যায় না। এই সকল কারণে অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলা যায় না। এই জন্যে কিন্তু অসম বিরোধিতাকে আমরা প্রকৃত বিরোধিতা বলতে পারি না, কারণ বিরোধিতা থাকলে গেলে দুটো বচনের মধ্যে গুণের পার্থক্য থাকতে হবে। 2 নম্বর হচ্ছে দুটো বচন একসাথে সত্য একসঙ্গে মিথ্যা হতে পারবে না। অসম বিরোধিতার ক্ষেত্রে কী হচ্ছে, একটা সত্যতা মানে বিশেষ বচনের সত্যতা বা মিথ্যা তো কী করছে, সামান্য বচনের সত্য মিথ্যা থেকে বের করছে। তো সমালোচনা করে বলেছেন অসম বিরোধিতা সম্পর্কে উপরোক্ত অভিমত গ্রহণযোগ্য হতে পারে না। অ্যারিস্টটল যে অভিমত দিয়েছে এটা গ্রহণযোগ্য নয়, কেননা এখানে বিরোধ শব্দটিকে কী অর্থে ব্যবহার করেছে, লৌকিক অর্থে করা হয়েছে, কিন্তু তর্কবিদ্যায় মানে আমাদের যে লজিক যুক্তিবিজ্ঞান সেখানে কিন্তু বিরোধ শব্দটিকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়। এবার তর্কবিজ্ঞানে সেই দুটি বচনকে পরস্পরের বিরোধী বলা হয় যাদের উদ্দেশ্য বিধেয় কী থাকবে, এক থাকবে। আমরা যে বিরোধিতার যে শর্তগুলো পড়ে এসেছি, 3টা শর্ত, যে দুটো বচন থাকতে হবে, তাদের মধ্যে কী থাকতে হবে, উদ্দেশ্য বিধেয় এক থাকতে হবে এবং পার্থক্য থাকবে 3 ধরনের, গুণের পার্থক্য, পরিমাণের পার্থক্য অথবা গুণপরিমাণ উভয়ের পার্থক্য। তাহলে এক থাকা সত্ত্বেও তাদের মধ্যে গুণগত অথবা পরিমাণগত অথবা গুণপরিমাণ উভয়ের পার্থক্য থাকে, সেহেতু অসমবিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের মধ্যে গুণগত পার্থক্য না থাকলেও পরিমাণগত যদি পার্থক্য থাকে তাদের সেহেতু তর্কবিজ্ঞানের দিক থেকে অসমবিরোধিতাকে কিন্তু প্রকৃতবিদ্যা বলা হয়। তর্কবিজ্ঞানের দিক থেকে তাও তর্কে কিন্তু আমরা কী বলবো বলতো, প্রকৃতবিদ্যা আছে, এটা আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে গেল নেক্সট। এবার আমরা সাধারণ বিরোধ চতুষ্কোণ দেখেছি, এখানে আমরা এখন দেখব কার চতুষ্কোণ, মূলত অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ। এই অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ যদি দেখি আমি, এ আর ও আই ই, দেখো উনি 2 প্রকার বিরোধিতাকে স্বীকার করেছেন। এটা কিন্তু প্রশ্ন যে অ্যারিস্টটল 2 প্রকার বিরোধিতা স্বীকার করেন, কোন কোন প্রকার, বিপরীত আর হচ্ছে বিরুদ্ধ। কোন কোন, বিপরীত আর বিরুদ্ধ বিরোধিতা। তো অ্যারিস্টটল অধীন বিপরীত বিরোধিতা আর হচ্ছে অসম বিরোধিতা এটাকে কিন্তু স্বীকার করেননি। উনি এই যে নিচের দিকে যে বিরোধিতা ছিল উপরের দিকে এই যে এটা আর সাইডের দিকে যে বিরোধিতা অসম বিরোধিতা, সেই দুটোকে কিন্তু উনি স্বীকার করেননি। উনি ওই জন্য নিজের বিরোধ চতুষ্কোণ নিজে সুন্দর করে এঁকে দিয়েছেন। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে বিরোধ চতুষ্কোণের ছবিটি, অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের ছবিটি অঙ্কন করো খুব সুন্দরভাবে। তো দেখা যাচ্ছে এখানে যে কোনাকুনি একটা রেখা দেওয়া আছে, সেটাকে বিপরীত বিরোধিতা দেওয়া হচ্ছে, আর ওখানে ছিল আমাদের কি কোনাকুনি বিরুদ্ধ বিরোধিতা। তো উনি কেন এই যে অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতাকে তো আমরা জানলাম কেন মানেননি, অধীন বিপরীত বিরোধিতাকেও ঠিক একই কারণে মানেননি। ওনার মতে বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের মধ্যে কখনোই মানে দুটি বচন একই সঙ্গে কখনোই সত্য হতে পারবে না, কিন্তু দেখা যায় অধীন বিপরীত বিরোধিতাও একই সাথে কিন্তু কী হয়ে যায়, সত্য হয়ে যায়। ঠিক আছে, তো দেখো ওনার বিরোধ চতুষ্কোণটা খুব সুন্দর করে মনে রাখবে যে উনি কোনাকুনিভাবে এ ই মানে বিপরীত বিরোধিতাকে অঙ্কন করেছে এবং নিচের দিকে এবং উপরের দিকে এ ও আর আই ই এদের মধ্যে কিন্তু বিরোধ বিরোধিতাকে দেখিয়েছেন। ঠিক আছে, তাহলে অ্যারিস্টটল বিরোধ শব্দটিকে কিন্তু লৌকিক অর্থে গ্রহণ করেছেন। কোন অর্থে গ্রহণ করেছেন উনি, লৌকিক অর্থে, এটাও মাথায় রাখবে। তার মধ্যে যদি দুটি বচন একই সঙ্গে সত্য হয় তাহলে তাদের মধ্যে কোনো বিরোধিতা সম্পর্ক থাকতে পারে না। ওনার মতে যে দুটো বিরোধিতা যদি দুটো বচন বিরোধিতার সম্বন্ধে মতো দুটো বচন যদি একই সাথে সত্য হয় তাহলে বলা যাবে না যে তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে, এটাকে আমি কখনোই বলতে পারবো না। তো কি হয়েছে, এই যে অধীন বিপরীত বিরোধিতা আর অসবিরোধিতা এদেরকে কেন স্বীকার করছেন না সেই জায়গাটা একবার ভালো করে দেখে নেব। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে। আই আর ও কেমন করে সত্য হচ্ছে, যেমন কোনো কোনো মানুষ হয় ধনী, ঠিক আছে, এটাও সত্য, আমরা জানি বাস্তবে কোনো কোনো মানুষ ধনী হয়, সবাই ধনী হয় না। আবার কোনো কোনো মানুষ নয় ধনী, ঠিক তাই, কোনো কোনো মানুষ এই জগতে সবাই কিন্তু ধনী নয়, তারপরে কোনো কোনো মানুষ নয় ধনী। তো এই দুটি বচনই একই সঙ্গে কী হয়, সত্য। এই কারণে অ্যারিস্টটল ধনী অধীন বিপরীত বিরোধিতাকে বিপরীত বিরোধিতা বলে বিরোধিতা বলে স্বীকার করেননি। এটা একটা গেল। আবার অসম বিরোধিতার ক্ষেত্রে একই গল্প, দুটি বচন এই যে একই সঙ্গে কী হয়ে যায়, সত্য হয়ে যায়। আর ওনার মতে বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একই সঙ্গে কিন্তু সত্য হতে পারবে না। সকল মানুষ হয় মরণশীল জীব, এটাও সত্য, এবং কোনো কোনো মানুষ হয় মরণশীল জীব, এটাও সত্য, কারণ ওই সকল মানুষের মধ্যেই এই পরিমাণে ঢুকে আছে। তাহলে এই দুটি বচন একই সঙ্গে কী হয়েছে, সত্য হয়ে গেছে। তিনি অসম বিরোধিতাকেও প্রকৃত বিরোধিতা বলে মানেননি। বোঝা গেল কথাটা? নেক্সট, তাহলে কেন মানলো না, এটা কিন্তু প্রশ্ন যে অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতাকে কেন স্বীকার করেনি, এটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে অ্যারিস্টটলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিরোধিতা কোনটি, এটা জাস্ট জানার জন্য, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে না। অ্যারিস্টটলের মধ্যে বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না। এ কারণে বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা এই দুটি বিরোধিতাকেই স্বীকার করেছেন উনি। কিন্তু ওই যে কেন ওদেরকে স্বীকার করেনি, কারণ দুটো বচন একই সাথে সত্য হচ্ছে, আর এদেরকেও স্বীকার করার কারণ হচ্ছে যে দুটো বচন কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে না এদের ক্ষেত্রে।
তবে বিপরীত বিরোধিতাকে যেহেতু দুটি সামান্য বচনের মধ্যে হয়, সেহেতু তিনি বিপরীত বিরোধিতাকে সবচেয়ে শক্তিশালী বলেছেন। কোন বিরোধিতাকে শক্তিশালী বলেছেন? বিপরীত বিরোধিতাকে। অ্যারিস্টটল স্বীকৃত বিরোধিতার বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে তার মতে বিপরীত বিরোধিতা হলো পূর্ণ বিরোধিতা। ঠিক আছে, কারণ সেখানে সবার কথা বলা হয়। সেই জন্য এ এবং ই এর মধ্যবর্তী বিপরীত বিরোধিতাকে অ্যারিস্টটল বর্গক্ষেত্রের দীর্ঘতম রেখাটি দিয়েছে, কর্ণদ রেখার দ্বারা নির্দেশ করেছেন, একদম কোনাকুনিভাবে নির্দেশ করেছে। কেন? কারণ কোনাকুনি রেখাটা কি হচ্ছে? বড় হচ্ছে। ভালো করে যদি আমরা আঁকি, এই যে দেখো, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এই কর্ণদ্বয় যে আছে সেটা সবচেয়ে বড় হয়। তো সেই জন্য উনি ওই রেখা দিয়েছেন। আর এ ও ই আই এর মধ্যে যে বিরুদ্ধ বিরোধিতা রয়েছে তা হচ্ছে বিপরীত বিরোধিতার মতো পূর্ণও নয়, তীব্রও নয়। তাই তিনি বর্গক্ষেত্রের উপরে এবং নিচের সরলরেখা দ্বারা এই বিরোধিতাকে কিন্তু বুঝিয়েছেন। ঠিক আছে, এটা জাস্ট জেনে রাখার জন্য যে কোন বিরোধিতাকে শক্তিশালী বলেছেন, কোন বিরোধিতাকে শক্তিশালী বলেননি, কেন বলেননি। ঠিক আছে, এবারে সাধারণ বর্গক্ষেত্র আর হচ্ছে অ্যারিস্টটলের যে বর্গক্ষেত্র তার মধ্যে একটু পার্থক্য রয়েছে, সামান্য পার্থক্য। এগুলো জেনে রাখার জন্য প্রশ্ন এগুলো থেকে হয় না। বিরোধিতার সাধারণ বর্গক্ষেত্রের 4 প্রকার বিরোধিতার কথা বলা হচ্ছে। সাধারণ বর্গক্ষেত্র রয়েছে সেটা 4 প্রকার, চারদিকে 4টা প্রকার আলোচনা করা হয়েছে। কিন্তু অ্যারিস্টটল বর্ণিত কয় প্রকার? 2 প্রকার। এদের 4 প্রকার কি কি? বিপরীত, অধীন বিপরীত, অসম আর হচ্ছে বিরুদ্ধ। আর এদের হচ্ছে শুধু কি বিপরীত আর বিরুদ্ধ। পরের পার্থক্য, সাধারণ বর্গক্ষেত্রে বিরুদ্ধ বিরোধিতা হলো সবচেয়ে শক্তিশালী। আমরা জানি সাধারণ বর্গক্ষেত্রে আমরা পড়েছি সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমাদের বিরুদ্ধ বিরোধিতা এবং তীব্র। কেননা এই বিরোধিতার দুটি বচনের গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে এজন্য। কিন্তু এজন্য সাধারণ বর্গক্ষেত্রে বিরুদ্ধ বিরোধিতাকে দীর্ঘতম রেখা দেওয়া হয়েছে, এজন্য কর্ণদ্বয়গুলোকে দেওয়া হয়েছে বিরুদ্ধ বিরোধিতাকে। আর অ্যারিস্টটল যে বর্গক্ষেত্র সেখানে কিন্তু কী করা আছে? বিপরীত বিরোধিতাকে সবচেয়ে বড় শক্তিশালী বলা হয়েছে, এই জন্য তাকে কর্ণদ্বয় দেওয়া হয়েছে। আর পরের পার্থক্য দেখে নাও কি বলেছে। সাধারণ বর্গক্ষেত্রের বিরোধিতার শর্ত হলো দুটি বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় কী থাকবে? অভিন্ন থাকবে। তাদের মধ্যে খালি গুণ পরিমাণ অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকলেই চলবে। তার মধ্যে যে কোনো একটা পার্থক্য থাকলে আমি বলতে পারবো এদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে। কিন্তু অ্যারিস্টটলের বর্ণিত যে বর্গক্ষেত্র সেখানে কিন্তু শর্ত হলো দুটি বিরোধী বচন কখনোই একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারবে না। এটা কিন্তু তার অ্যারিস্টটলের যে বর্গক্ষেত্র তার বর্ণিত শর্ত। ঠিক আছে, তো এই আজকে ক্লাস খুব সুন্দরভাবে একটা টপিক আলোচনা করলাম। এখান থেকে প্রশ্ন হবেই তোমাদের, ভালো করে তোমরা করে নিও। বিশেষ করে দুটো প্রশ্ন, অসম বিরোধী এবং অধীন বিপরীত বিরোধিতাকে কেন উনি প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেননি, পার্থক্যটা সাধারণ বর্গক্ষেত্র এবং অ্যারিস্টটল বর্গক্ষেত্র। তারপরে পরবর্তী ভিডিওতে আমরা সুন্দর করে নতুন টপিক আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুবান্ধবকে শেয়ার করো, দেখো রেগুলার ক্লাস যাচ্ছে, প্রশ্নপত্রেরও ক্লাস যাচ্ছে, সেগুলো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ভালো থাকবে।